আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পরবর্তী নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত, মন্তব্য সিইসির। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির জেগে উঠায় ভয় পাচ্ছে ক্ষমতাসীনরা, বললেন মির্জা ফখরুল। মাধ্যমিক শিক্ষায় নিয়োগ, বদলি থেকে শুরু করে বিভিন্ন কাজে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা নিচ্ছেন, টিআইবির প্রতিবেদন। অক্টোবরে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। প্রথমবারের মতো রাজধানীর বাইরে 7 বিভাগে হবে পরীক্ষা। পরিবর্তন আসছে জাতীয় শিক্ষাক্রমে। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিইও গ্রেফতার। 350 কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা বন্ধে ডিজিটাল লেনদেনকে এক প্ল্যাটফর্মে আনার তাগিদ ফলকের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। নির্বাচন কমিশন সভার শেষে সিইসি সাংবাদিকদের এমনটা বলেন। এদিকে 11 নভেম্বর তারিখ চূড়ান্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে বুধবার কমিশনের 86তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ ব্যাপারে ইসির মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। সাধারণত কমিশনের কাছে মতামত চাওয়া হয় না। তবে তিনি জানান, সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা উচিত। ঐক্যমতের ভিত্তিটা রাষ্ট্রপতি করতে পারেন বলেও পরামর্শ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। এরপর কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ভোট হবে 11 নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 অক্টোবর 2021। বাছাইয়ের তারিখ 20 অক্টোবর 2021। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 21, 22, 23 অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে 24, 25 অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 26 অক্টোবর। প্রতীক বরাদ্দ 27 অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। এছাড়া তফসিল অনুযায়ী সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং 10টি পৌরসভা নির্বাচনের ভোট হবে 2 নভেম্বর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এই ধাপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার রাজনীতি গণমানুষ, গরিব দুঃখী ও মেহনতি মানুষের জন্য। বুধবার শাহবাগ জাতীয় জাদুঘর হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। বিএনপির আন্দোলনের গল্প এখন আবার হাকদার মির্জা ফখরুল সাহেব হাত ডাক দিচ্ছেন। উনি হাত ডাক দিচ্ছেন দূরে টেমস নদীর পার থেকে ডাক আসছে, কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। শেখ হাসিনার সততার জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য, দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হব। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বদলে গেছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে, কারণ পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি। ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে টেলিভিশনের পর্দায়, রাজনীতির মাঠে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে। আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।
মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির জেগে ওঠায় ভয় পাচ্ছে সরকার, তাই বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলথ সেলের উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই সরকারের, তাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়ম ও দুর্নীতি বেড়েই চলছে। করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন বিরোধী নেতারা। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তারা। এই আওয়ামী লীগ, এই দুঃশাসন, এই লুটপাটের রাজনীতিকে চিরতরে দেশ থেকে তাড়াতে হবে। করোনার পাশাপাশি যেমনি করোনা তাড়াবো ইনশাল্লাহ, তেমনি এই আওয়ামী সরকারকেও তাড়াতে হবে। তেমনি করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করব। প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সময় থাকতে আওয়ামী লীগকে পদত্যাগ করতে বলেন মির্জা ফখরুল। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে আগের রাত্রে ভোট নিয়ে গিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করছেন সেখান থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যেন তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। পরে করোনায় আক্রান্তদের পরিবারের মাঝে অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা উপকরণ উপহার হিসেবে দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, বদলি থেকে এমপিও ভুক্তির জন্য মাধ্যমিকে 3.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় বলে টিআইবির গবেষণায় বেরিয়ে এসেছে। এসব দুর্নীতি, অনিয়ম বন্ধের দায়িত্বে থাকা পরিচালনা কমিটি আর স্থানীয় রাজনৈতিক নেতারা এই অবৈধ সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছে টিআইবি। দুর্নীতির এই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে করণীয় নির্ধারণে কিছু সুপারিশও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমরা দেখেছি যে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দেখেছি যে এই টিআইবির গবেষক তাসলিমা আক্তার উপস্থাপিত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের যোগদান, সহকারী গ্রন্থাগারিক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা, পাঠদান অনুমোদন, স্বীকৃতি নবায়ন থেকে শিক্ষক বদলিতে ঘুষ দিতে হয় 3.5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। এছাড়া প্রতিবেদনে শিক্ষানীতি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা সহ অনিয়ম, সীমাবদ্ধতা ও ভালোমন্দ নানা চিত্র উঠে আসে। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই অনিয়ম দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। যেমন আমরা যেটা বলছি যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি নিশ্চিত করতে পারলে দুর্নীতি তো বন্ধ হবে, কিন্তু নিশ্চিত করা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে যারা এটা নিশ্চিত করবে তারাই কিন্তু দুর্নীতি ফলে লাভবান। এটার মধ্যে একটা ভিশাস সার্কেল অবশ্যই আছে, একটা দুষ্ট চক্র, কিন্তু সেটাকে তো তার মানে এই না যে আমরা এগুলো হাল ছেড়ে দিয়ে বসে থাকবো, সেটা কিন্তু নয়। মাধ্যমিকের এই অবস্থার উত্তরণে বেশ কিছু সুপারিশও করা হয় প্রতিবেদনে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা, তবে 5 অক্টোবরের পরিবর্তে 1 অক্টোবর খুলে তাদের মেসে আর 1 মাসের ভাড়া দিতে হতো না বলে জানিয়েছেন তারা। পাশাপাশি গণরুম বন্ধেরও দাবি তাদের। উপাচার্য জানিয়েছেন, সিদ্ধান্ত যেভাবে হয়েছে সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দিনে হল খুলবে। এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে 7টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও। করোনার প্রকোপ কমে আসায় স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে এ মাসের শুরুর দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অনলাইনে চললেও বন্ধ রয়েছে আবাসিক হলগুলো। এতে অনেক শিক্ষার্থী ঢাকায় মেসে, হোস্টেলে বা বাসা ভাড়া করে থাকছেন। হল খুলে দেওয়ার খবরে তারা খুশি, কিন্তু 5 তারিখের আগ পর্যন্ত তারা হলে উঠতে পারছেন না, যে কারণে তাদের পুরো অক্টোবর মাসের বাসা বা মেস ভাড়া পরিশোধ করতে হচ্ছে।
যেহেতু আমাদের ঢাকায় থাকা লাগছে বিভিন্ন পারপাসে, অনেকে টিউশনের জন্য থাকছে, বিভিন্ন জনের রিজনে আর কি থাকতেছে। তো মানে হল আমরা মানে খুবই আশা নিয়ে আছি যে 5 তারিখে হল খুলবে। হলে থাকলে হচ্ছে আমাদের সুবিধাটা যে আমাদের এই যে টাকা পয়সার যে সমস্যাটা, ফাইন্যান্সিয়াল প্রবলেমটা, তারপর পড়াশোনাতে যে একটা গ্যাপ, এইটা আসলে ঠিক হয়ে যাবে। সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়াটা ঠিক ছিল, কারণ দীর্ঘদিন এই পাঠ্যক্রমের বাইরে থেকে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে যাচ্ছে। 1 তারিখের দিকে খোলা যেত, তাহলে বাইরে যারা আছে, মেস ভাড়া করে যারা আছে বা হোস্টেলে যারা আছে, তাদের জন্য এই মাসের টাকাটা সেফ হতো। আজকে দেখেন যে স্কুল কলেজ খুলে দিচ্ছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে লেনদি করতেছে, তারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারতেছে না। কারণ আজকে বিশ্ববিদ্যালয় খুলবে, বিশ্ববিদ্যালয় সারা জাতিকে পথ দেখাবে। আজকে কি করতেছে সেটা উল্টা হচ্ছে, আজকে স্কুল কলেজ পথ দেখাচ্ছে আমাদের। শিক্ষার্থী হিসেবে গণরুম, বিশ্ববিদ্যালয়ের গণরুম আসলে কোনোভাবে কাম্য না। হল খোলার তারিখ অনেক ভেবেচিন্তেই ঠিক করেছেন বলছেন উপাচার্য। হল প্রশাসন সকল নিয়ম নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের একটি সিদ্ধান্ত আছে যাতে প্যান্ডেমিক উদ্ভূত এই ধরনের বিশেষ পরিস্থিতিতে পূর্বের ন্যায় কোনো ক্রমেই একই কক্ষে ঠাসাঠাসি করে ঘনবসতিভাবে অবস্থান করা যাবে না। উপাচার্য জানান, আগামী 1 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ঢাকার বাইরে সব বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে। 1 তারিখে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের বাইরে 60টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 7,148টি আসনের বিপরীতে আবেদন করেছেন 3,24,340 জন। প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা 45 জনের বেশি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। পরিবর্তন হচ্ছে জাতীয় শিক্ষাক্রম। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতিতে। 2022 সাল থেকে পাইলটিং কার্যক্রম শুরু হলেও 2023 সাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বাস্তবায়ন। তবে শিক্ষাবিদদের মতে 2012 সালের শিক্ষাক্রমের অনেক ধারাই বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় শিক্ষা কার্যক্রমকে ঘিরে নতুন পরিকল্পনা বাস্তবায়ন আরও বড় চ্যালেঞ্জ। শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদান ও পরীক্ষা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে রয়েছে বিস্তর অভিযোগ। পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে চলার মতো শিক্ষা কার্যক্রম চালু করতে 2012 সালে প্রণয়ন হয়েছিল নতুন শিক্ষাক্রম। কিন্তু গ্রাম অঞ্চলে তো দূরের কথা, শহর এলাকার অনেক প্রতিষ্ঠানেই এর বাস্তবায়ন হয়েছে শিকিভাগ। এমন পরিস্থিতিতে নতুন করে আবারও জাতীয় শিক্ষাক্রম পরিবর্তন করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এর আওতায় থাকছে না শিক্ষার্থীদের সাময়িক ভিত্তিক পরীক্ষার বোঝা, কমে যাচ্ছে ক্লাসের সংখ্যা। সপ্তাহে 6 দিনের পরিবর্তে ক্লাস হবে 5 দিন। পাঠ্যপুস্তক মুখস্থ করার মতো বিষয় কমিয়ে এনে বাড়ানো হচ্ছে বাস্তবায়ন ভিত্তিক ও ব্যবহারিক শিক্ষা পদ্ধতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানালেন, বড় ধরনের মৌলিক পরিবর্তন আসছে নতুন শিক্ষাক্রমে। আমরা প্রযুক্তি ভিত্তিক শিক্ষার কথা বলছি, এই সকল কিছু বিবেচনায় নিয়েই আমরা এই শিক্ষাক্রম রূপরেখাটা আমরা তৈরি করেছি। পাঠ্যপুস্তকের সংখ্যা কমে আসবে, কিন্তু শিখন ক্ষেত্রগুলো বিস্তারিত এবং অনেক কিছু থাকবে শিখন ক্ষেত্রগুলো। 2022 থেকে আমরা পাইলটিংয়ে যাব, এই নতুন শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তকগুলো আমরা তৈরি করব, কিন্তু 2023 থেকে আমরা পর্যায়ক্রমে সেগুলোকে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমানের মতে, পুরনো শিক্ষাক্রমের অনেক কিছুই যেখানে বাস্তবায়িত হয়নি, সেখানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এখানে বলা আছে শনিবার থেকে 6 দিন 6 পিরিয়ড, বৃহস্পতিবার 5 পিরিয়ড। আপনি স্কুলকে দেখেন, আপনি 99% স্কুল 8টা পিরিয়ড ক্লাস নিচ্ছে। একটা বড় ধরনের চেঞ্জ আনতেছি, সেটা রেশনালটা কি? সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,34,000 আর মাধ্যমিক স্কুল 20,000-এরও বেশি। দেশের এসব বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশিদা কে চৌধুরী। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসন, তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলোর মধ্যে সমন্বয় সাধনের মধ্য দিয়ে আমরা এই শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গেলে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি, তার মধ্যে প্রধান হলো শিক্ষকদের দক্ষতা। এই দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। করোনা পরবর্তী সময়ে অনেকটাই বদলে গেছে পৃথিবী। বিশ্বের অনেক উন্নত দেশের শিক্ষা পদ্ধতিতে এসেছে পরিবর্তন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশিদা কে চৌধুরীর মতে, করোনা পরিস্থিতি বিবেচনা আনতে হবে প্রণয়ন হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিইও সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে তেজগাঁও নাবিস্কো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, ধামাকা শপিং অনলাইনে 750 কোটি টাকার লেনদেন করেছে। এরই মধ্যে সেলারদের 200 কোটি এবং ক্রেতাদের 150 কোটি টাকা বকেয়া আছে। এদিকে ইভেলি রাসেল ও শামিমার বিরুদ্ধে আবারও আদালতে মামলা করা হয়েছে। ধামাকা শপিং অনলাইনে ই কমার্স ব্যবসা করলেও নেই কোনো ট্রেড লাইসেন্স বা বৈধতা। 2018 সালে ধামাকার ডিজিটাল নামে যাত্রা শুরু করলেও 2020 সাল থেকে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের নামে এই ব্যবসা চালিয়ে আসছিল। 2020 সালের অক্টোবর থেকে ধামাকা শপিং নেতিবাচক এগ্রেসিভ পলিসি নিয়ে মাঠে নামে। ধামাকা শপিংয়ের 3 লক্ষ গ্রাহক রয়েছে, এর মধ্যে 50,000 গ্রাহকের পাওনা বাকি রয়েছে। গত 23 সেপ্টেম্বর টঙ্গীর পশ্চিম থানায় অর্থ ও প্রতারণার জন্য 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন ভুক্তভোগী। সেই মামলার সূত্র ধরে গ্রেফতার করা হয় সিইও সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে। বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। সেখানে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে, যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের, এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রাহকদের কাছ থেকে হোল্ড মানি প্রক্রিয়ায় তারা টাকা আটকে রেখেছে। 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। ধীরে ধীরে তারা এই সকল টাকা এই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমডি এবং তার যে পারিবারিক যারা পরিচালক পর্ষদে ছিলেন তারা সরিয়ে ফেলেছেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় এ ব্যাপারেও সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান র্যাবের মুখপাত্র। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পেমেন্ট গেটওয়েতে দীর্ঘ সময় টাকা আটকে থাকায় মন্থর হয়ে গেছে দেশের ই কমার্স ব্যবসা। গ্রাহকদের নিরাপত্তা দিতে এ ব্যবস্থা করা হলেও গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর ধীরগতি এখন গ্রাহকদেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস ঘুরেও পণ্য তো দূরের কথা, মূল টাকাই ফেরত পাচ্ছেন না অধিকাংশরা। ই কমার্স ব্যবসায় গ্রাহকদের শত শত কোটি টাকা অন্যায়ভাবে আটকে রেখে প্রতিষ্ঠানগুলো যেন পুঁজি খাটাতে না পারে, তাই সম্প্রতি এসক্রো ব্যবস্থা চালু করে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী গ্রাহক পেমেন্ট করলে সেই টাকা প্রথমে জমা হবে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে। গ্রাহক পণ্য পেয়ে গেটওয়েকে নিশ্চিত করার পর নির্দিষ্ট সার্ভিস চার্জ কেটে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাদের টাকা বুঝিয়ে দেবে গেটওয়ে। পদ্ধতিটি বেশ চমৎকার হলেও অর্ডার অনেক বেশি হওয়ায় গেটওয়েগুলোতেই এখন আটকে গেছে গ্রাহকদের টাকা। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমে অর্ডার করা গ্রাহকদেরই প্রায় 400 কোটি টাকা আটকে আছে গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টারের কাছে। জুনের 18 তারিখ থেকে এই পর্যন্ত যত টাকা আছে 400 কোটি প্লাস টাকা টোটালটা ফস্টারের কাছে আছে। এই ফস্টারটা কিন্তু টাকাটা হোল্ড করে রাখছে। আমরা ডেলিভারি রিপোর্ট দেব, ডেলিভারির আইডি অনুযায়ী ও আমার টাকাটা রিলিজ করার কথা, বাট সামহাও ওরা এই 4 মাসে কোনো রিপোর্ট করে না, আমাদের সাথে কমিউনিকেশনও ঠিক মতো করছে না। লিস্ট নেওয়ার পরে 1.5 মাসে 1 মাস প্লাস সময়ও তারা 10,000 লিস্ট কমপ্লিট করতে পারে নাই। তারা বলতেছে কল দিতেছে, যদি 1000 কল দেয় প্রতিদিন তাহলে 10 দিনে শেষ হওয়ার কথা, বাট তারা করছে না। বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে জানা যায়, দীর্ঘদিন ধরে লেনদেন করলেও ফস্টারের বাংলাদেশ ব্যাংকের কোনো লাইসেন্সই নেই, তাই প্রতিষ্ঠানটিকে নজরদারিতে আনা যাচ্ছে না। ফস্টার লাইসেন্সের জন্য আবেদন করলেও তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকায় লাইসেন্স দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে তাদের তো অনুমতি পায়নি, তারা আগে থেকে অনুমতি নেওয়ার ব্যাপার ছিল এবং তারা যে সমস্ত ক্রাইটেরিয়াতে অনুমতি নিতে হয় তারা ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি পায়নি বলেই তো এই সমস্যা। এই কারণে তো আমরা ডাইরেক্ট তাদেরকে লুক আফটার করতে পারছি না। তারা যেহেতু এই জাতীয় অনুমতি নেয়নি, তো বৈধতার প্রশ্ন অবৈধতার প্রশ্ন থেকে যাচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে লিখিত বক্তব্যে ফস্টার জানায়, কিছু কিছু গ্রাহকের বিভ্রান্তিকর তথ্য দেয়ায় যাচাই বাছাইয়ে বেশি সময় লাগছে। 2016 সালে বাংলাদেশ ব্যাংকে লাইসেন্সের আবেদন করার কথাও জানান তারা। এদিকে মালিক বিদেশে থাকা ফস্টার গেটওয়ের স্বচ্ছতা নিয়ে শঙ্কায় গ্রাহকরা। পাশাপাশি কোটি কোটি টাকা মাসের পর মাস আটকে রাখার পরও
পণ্য দিতে ব্যর্থ হলে ই কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কেন কোনো ক্ষতিপূরণ দেবে না এমন প্রশ্ন উঠে এসেছে। 2 থেকে 3 মাস পর্যন্ত আমরা তাদের কাছে আমাদের টাকাটা আটকা, তারা তো কোনোভাবে এটার বেনিফিশিয়ারি পাচ্ছে। আমাদের যখন ব্যাক করা হইতেছে তখন আমরা কেন শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটাই ফেরত পাবো? আমাদের টাকাটার আসলে নিরাপত্তা কে নিবে? গেটওয়ে যদি আজকে টাকা নিয়ে চলে যায় এবং বাংলাদেশ ব্যাংকও যদি বলে না ওদেরকে আমরা মনিটর করতে পারি নাই, তাহলে আমাদের টাকাটা কোথায় যাবে? এরকম একটা নীতিমালা করা উচিত যাতে দুই পক্ষই আর কি এখানে সমন্বয় করে আর কি কোনো কাজ করতে পারে, যাতে আমরাও আমাদের টাকাটা বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী পাই এবং তারাও যাতে ওই জায়গাটা দায়বদ্ধ থাকে যে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের রুলস ফলো করে আমাকে দিতে হবে। গেটওয়ে পেমেন্ট ব্যবস্থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে একে সরকারের পূর্ণ নজরদারিতে আনার দাবি গ্রাহকদের। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতারণা বন্ধে ডিজিটাল প্ল্যাটফর্মের সব লেনদেনকে এক প্ল্যাটফর্ম তথা ইন্টার অ্যাপ্রুভাল ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল প্ল্যাটফর্ম ই কমার্সের ক্ষেত্রে রেগুলেটরি বডিগুলোকে আরও সতর্ক থাকতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এই খাতে 2018 সালে আইসিটি বিভাগের করা ডিজিটাল কমার্স নীতিমালা হালনাগাদ করে দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও জানান পলক। ডিজিটাল লেনদেনের মাধ্যমে লেনদেনে দ্রুততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানান যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ডিআরইউতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করার ঘোষণা দেওয়া হয়। এসপ্রো অ্যাকাউন্ট ছাড়া এই কমার্সে বিশ্বাস স্থাপন করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রী। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা সহ ই কমার্স নীতিমালা চূড়ান্ত করার তাগিদও দেন তিনি। জানান 2025 সালের মধ্যে আইটি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয়ের টার্গেট। করোনা ভাইরাসে একদিনের ব্যবধানে কমেছে মৃত্যু। গেল 4 মাসের মধ্যে সর্বনিম্ন 17 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট 27,427 জন মারা গেছেন ভাইরাসটিতে। নতুন করে শনাক্ত হয়েছে 1,178। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,55,051 জন। বুধবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একদিনে সুস্থ হয়েছেন 1,086 জন। মোট সুস্থ হয়েছেন 15,14,903 জন। মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.12 এবং সুস্থতার হার 97.42%। ঢাকা বিভাগে 12, চট্টগ্রামে মারা গেছেন 3 জন। মারা যাওয়া 21 জনের মধ্যে সরকারি হাসপাতালে 14 আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন 3 জন। এর মধ্যে পুরুষ আর নারী 7 জন। তবে করোনায় বরিশাল ও রংপুর, সিলেট ও ময়মনসিংহে গেল একদিনে কেউ মারা যাননি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার জন্য 5টি প্রতিষ্ঠানের ল্যাবকে অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে দেশটিতে কর্মীদের যাওয়ার জন্য আর কোনো বাধা রইল না। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে এয়ারলাইন্সগুলোকে আরব আমিরাতে ফ্লাইট চালানোর অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। দেশটির নিয়ম মেনে করোনা পরীক্ষার জন্য নির্ধারিত ফ্লাইটে ওঠার 6 ঘন্টা আগে বিমানবন্দরে আসতে হবে যাত্রীদের। করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে 1600 টাকা। 6 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর বিমানবন্দরে 6টি প্রতিষ্ঠানের আরটিপিসিআর ল্যাব বসানো হয়। গত 2 সপ্তাহ ধরে আমিরাতের অনুমতি না পাওয়ায় বিশেষ ফ্লাইট ছাড়া বিদেশে যেতে পারছিলেন না সেখানে কাজ করা বাংলাদেশি শ্রমিকেরা। আমাদের শুভ লক্ষণটা আসছে আমাদের কাছে যে আমরা জানি যে আমাদের ইউইতে আজকে থেকে ইনশাল্লাহ আমাদের যাত্রীরা যেতে পারবেন। এই রিকোয়ারমেন্টটা কিন্তু যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন, মানে যে ওইখানে অবতরণ করবেন দুবাইতে, আবুধাবিতে, ওইখানকার জন্য, যেখানে কিন্তু শুধু ইউইগামী যেসব বিমান আছে শুধু তা না, আমাদের কিন্তু অন্যান্য বিমানে কিন্তু ইউই যাত্রী যান। যেমন মনে করেন সৌদিয়া আছে, ওমান এয়ার আছে, তাদের যাত্রী যারা ইউইতে যাবেন তাদের কিন্তু এখানে করতে হবে, কারণ না হলে ইউই অ্যাকসেপ্ট করবে না। বিস্ফোরক শনাক্তকরণ সিস্টেম ইডিএস মেশিন নষ্ট হওয়ায় বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। এর জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান তিনি। সালমান এফ রহমান জানান, রপ্তানি পণ্য স্ক্যানিংয়ের 4টি মেশিনের মধ্যে 2টি এখন পুরোপুরি নষ্ট। বাকি 2টি গত মার্চে বসানো হলেও এখনও কার্যক্রম শুরু না হওয়া দুঃখজনক। এর জন্য শুধু রপ্তানির ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিদেশে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। সিভিল এভিয়েশনের গাফলতির জন্য এমন হয়েছে। সিভিল এভিয়েশন কেউই জবাবদিহিতার মধ্যে নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্দেশনা দেন 7 দিনের মধ্যে স্ক্যানিং সমস্যা সমাধানের জন্য। এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্ক্যানিং মেশিন নষ্ট থাকলেও কোনো দেশ থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহন নিষেধাজ্ঞার শঙ্কা নেই। ডেফিনেটলি গাফলতি আছে, আমি তো বললাম এটা দুঃখজনক। আমার কাছে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না যে আপনি 2টো মেশিন মার্চ মাসে আনছেন,
এখন অক্টোবর মাসের মধ্যে আপনি এটাকে এখনও অপারেশনাল করতে পারেন নাই, এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না। এটা হলো এক। আর দুই হলো, দুইটা মেশিন আপনার একসাথে নষ্ট হয়ে গেল। যে দুটো কাজ করতেছিল সেটা আপনি এখন বলছেন স্পেয়ার পার্ট নাই, তো আপনি আগে স্পেয়ার পার্টের ব্যবস্থা করেন নাই কেন? এনিহাও তাদের ওই ভ্যালিডেশনের লোকজন অক্টোবর মাসে আসতেছেন 13-14 তারিখে, আর নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে যে দুইটা নতুন মেশিন যেটা আছে সেটা অপারেশনাল হয়ে যাবে। ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার মুফতি ইব্রাহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমান 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ফোনে আড়িপাতা বন্ধ ও ফোনালা ফাঁসের ঘটনায় তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি এম এ নায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। 10 আগস্ট আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে নির্দেশনা চাওয়া হয় আড়িপাতা প্রতিরোধে নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলো তদন্তের। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদ অনুযায়ী চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু ফোন আলাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে, তাই এটি বন্ধ হওয়া উচিত। রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, যারা এই রিট করেছেন তারা কেউই ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত নন। এছাড়া ফোন আলাপ ফাঁস হলে আইন অনুযায়ী প্রতিকার চেয়ে আদালতে মামলা করার সুযোগ আছে, তাই জনস্বার্থে এই রিট করার সুযোগ নেই। চিত্রনায়িকা পরিমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 2য় ও 3য় দফায় রিমান্ড মঞ্জুর বিষয়ে ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আবার ব্যাখ্যা দিতে হবে। এই জন্য তাদের আগামী 24 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরিমণির 2য় ও 3য় দফায় রিমান্ড মঞ্জুরের কারণ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া মামলা তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফাকে 24 অক্টোবর ব্যাখ্যা দিতে হবে হাইকোর্টে। এর আগে গত 15 অক্টোবর দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের ব্যাখ্যা হাইকোর্টে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এতে হাইকোর্ট সন্তুষ্ট হয়নি। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় জড়িত শিক্ষক ফারহানা 3টি পদ থেকে পদত্যাগ করেছেন। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ জানান, শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন মঙ্গলবার রাতে পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ এবং সহকারী প্রক্টর ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে পদত্যাগ করেছে। এ ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শিক্ষিকা ফারহানার চাকরি থেকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এই দাবিতে বুধবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। গত রবিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে ঢোকার সময় বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন চুল বড় রাখার অপরাধে 16 জন শিক্ষার্থীর চুল কেটে দেন। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে, পরবর্তী নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, মন্তব্য সিএসি। 2য় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির জেগে ওঠায় ভয় পাচ্ছে ক্ষমতাসীনরা, বললেন মির্জা ফখরুল। মাধ্যমিক শিক্ষার নিয়োগ, বদলি থেকে শুরু করে বিভিন্ন কাজে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা নিচ্ছেন, টিআইবির প্রতিবেদন। অক্টোবরে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। প্রথমবারের মতো রাজধানীর বাইরে 7 বিভাগে হবে পরীক্ষা। পরিবর্তন আসছে জাতীয় শিক্ষাক্রমে। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিইও গ্রেফতার। 350 কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা বন্ধে ডিজিটাল লেনদেনকে এক প্ল্যাটফর্মে আনার তাগিদ পলকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com।
ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকা ধন্যবাদ।